গাড়ির ডোর খুলে এক প্রকার টেনে হিচড়ে ইশিকাকে নামালো আরিয়ান। চোখ মুখ শক্ত করে হিড়হিড় করে ইশিকাকে টেনে বাগান বাড়ির ভেতর ঢুকল। কাল থেকে মেজাজ চড়ে আছে এই মেয়ের ওপর, তাই এই সকালেই অফিসের ইম্পর্ট্যান্ট মিটিং ক্যান্সেল করে ভার্সিটির সামনে থেকে এক প্রকার তুলে নিয়ে এসেছে তাকে। রাগে তার ফর্সা মুখ একদম লাল হয়ে আছে। এত রাগের কারণ যদিও কিছুটা আন্দাজ করতে পারছে ইশিকা, কিন্তু পুরোটা নিশ্চিত না, তাই কিছু বলার সাহস পাচ্ছে না। গাড়িতে ওঠার সময় নাকচ করলে আরিয়ান এমনভাবে তাকিয়েছে যেন আস্ত কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে, তাই চুপচাপ বাধ্য মেয়ের মতো গাড়িতে উঠে বসেছে। তারপরও কয়েক দফা চিল্লিয়ে জিজ্ঞেস করায় আরিয়ানের এক আত্মা কাঁপানো ধমকেই একদম চুপসে গেছে। আরিয়ানের টানা হেঁচড়ায় ইশিকা একবার হোঁচট খেল, কিন্তু সেদিকে খেয়াল নেই আরিয়ানের। বাড়ির ভেতরে ঢুকতেই ইশিকা দেখল আরিয়ানের পিএ সোফায় বসে আছে। আরিয়ানকে দেখে সে উঠে এগিয়ে এসে একটা কাগজ বাড়িয়ে দিয়ে বলল, স্যার, পেপারটা। আরিয়ান ইশিকার হাত ছেড়ে দিয়ে পেপারটা হাতে নিয়ে দেখে বলল, পেনটা দাও। এরপর আরিয়ান হাতের ওপরে নিয়ে পেপারটা ঘচঘচ করে সাইন করে ইশিকার হাতে পেনটা গুজে দিয়ে পেপারটা সামনে ধরে শান্ত গলায় বলল, সাইন করো। কিসের সাইন? কিসের পেপার এটা? আমি কোনো সাইন করব না। ভয় ভয়ে বলল ইশিকা। আরিয়ানের নিজের বাঁ হাত পেপার সহ কোমরে ঠেকিয়ে ডান হাত দিয়ে মাথার চুল টেনে অন্যদিকে ঘুরে নিজেকে শান্ত করার চেষ্টা করল। তারপর কঠিন গলায় বলল, তুমি নিশ্চয়ই চাইবে না অন্য লোকের সামনে তোমার মান সম্মান যাক। একথা শুনেই ইশিকা আরিয়ানের পিয়ের দিকে তাকালো। এই ছেলে যে পরিমাণ রাগ, একে দিয়ে বিশ্বাস নেই। কথা না শুনলে কখন যে নিজের পিয়ের সামনেই কষিয়ে চড়থাপ্পড় মেরে দেবে গালে, তার ঠিক নেই। তাহলে মান সম্মান নিয়ে টানাটানির মতো হবে ব্যাপারখানা। ইশিকা হাত বাড়িয়ে পেপারটা নিল। যেই একবার পেপারটা পড়তে যাবে অমনি আরিয়ান এক ধমক দিয়ে বলল, তোমাকে সাইন করতে বলেছি আমি, পড়তে নয়। আরিয়ানের ধমকে ইশিকা কেঁপে উঠে টেবিলের ওপর পেপারটা নামিয়ে ঘটাঘট সাইন করে দিল। তারপর আরিয়ান পেপারটা হাতে নিয়ে পিয়েকে বলল, ইউ মে গো নাও। আর হ্যাঁ, বাবা বা বাড়ির কেউ তোমাকে কল করলে বলবে আমি 2 দিনের জন্য ব্রেকে আছি। কেউ যেন না জানে আমি এখানে আছি। আমার ফোন বন্ধ থাকবে, তাই কেউ যেন আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা না করে এই 2 দিন। গট ইট? ওকে স্যার, বলে দেব। বলেই সে চলে গেল। আরিয়ান আবারও ইশিকার হাতটা খপ করে ধরে সিঁড়ি বেয়ে ওপরের ঘরে এসে ইশিকাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। দরজা লাগিয়ে পেপারটা পাশের টেবিলে রেখে ইশিকার দিকে এগিয়ে এলো। রাগে তার চোখও লাল হয়ে আছে। লাল চোখ দেখে ইশিকা মনে মনে ভাবল, গাঁজা টাজা খেয়েছে নাকি লোকটা? এমন নেশাখোরদের মতো দেখাচ্ছে কেন? আচ্ছা, এখানে এনেছে কেন আমাকে? মেরে টেরে ফেলবে না তো? এসব ভেবে কোঁচকে উঠে দাঁড়ালো ইশিকা। কি হলো? আমাকে এখানে এনেছেন কেন আপনি? একদম কাছে আসবেন না, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা, কি খারাপ করবে আমার? আর আমি আসবো না তো কে আসবে? তোমার ওই ফ্রেন্ড কি যেন নাম? হ্যাঁ, শোয়েব। সে বুঝি? কই, তার সাথে ঢলাঢলি করে ফুচকা খেতে তো এত কাঁপাকাঁপি আসে না তোমার? আর কোন সাহসে তুমি বিয়েতে না করেছো? কাছে এসে দাঁতের দাঁত চেপে বলল আরিয়ান। বড় এক ঢোক গিলল ইশিকা। সে যা আন্দাজ করছিল সেটাই ঠিক। হ্যাঁ, আমানের বাড়ি থেকে পাঠানো বিয়ের প্রস্তাবে সে সাফ মানা করে দিয়েছে। ইশিকাকে চুপ থাকতে দেখে আরিয়ান ইশিকার কাঁধ ঝাঁকিয়ে চেঁচিয়ে বলল, কথা বলছো না কেন? স্পিক আপ, ড্যাম ইট। আরিয়ানের চেঁচানোতে কেঁপে উঠল ইশিকা। তারপর হরহরিয়ে বলতে শুরু করল, আমি আপনাকে বিয়ে করব না। আপনার জন্য ভার্সিটির অনেকেই রীতিমতো হিংসা করে আমায়। সুযোগ পেলে ইনডাইরেক্টলি পিঞ্চ করে নানা কথাও বলে। আর এই ছোট বয়সেই বাবা মা আমাকে বিয়ে দিতে চাইছে, যেটা আমি একদমই মানতে পারছি না। আর তাছাড়াও আপনি হলেন দ্য গ্রেট আরিয়ান আহমেদ, সব মেয়ের ক্রাশ বয়। সেখানে আমি তো আপনার কাছে কিচ্ছু না। আমি আপনার একদম যোগ্য না, বিশ্বাস আর বলতে পারল না ইশিকা। তার আগেই তার ঠোঁট আরিয়ানের ঠোঁটের দখলে।
সে প্রথমে এহেন ঘটনায় হচকচিয়ে গেলেও পরে বুঝতে পারে আরিয়ানের বুকে ইচ্ছে মতো ঠেলা থাপ্পড় মারতে থাকল, কিন্তু কিছুতেই তাকে সরাতে পারছে না। পারবে কি করে? কোথায় আরিয়ানের মতো 6 ফিট জিম ট্রেন্ড বডিওয়ালা ছেলে, আর কোথায় চুনোপুটির মতো ছোট্ট রোগা পাতলা সে। কিন্তু একসময় ইশিকার জোর এক ধাক্কায় তাল সামলাতে না পেরে আরিয়ান পিছিয়ে যায়। সেই সুযোগে ইশিকা ছুটে দরজা খুলতে নেয়। এবার আর রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারে না আরিয়ান। এক ঝটকায় ইশিকার হাত ধরে কাছে এনে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে ফের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তবে এবার আর সেই আগের মতো ভালোবাসায় ভরা কোমলতায় ছোঁয়া নেই, আছে জেদ, রাগ থেকে জন্ম নেওয়া হিংস্রতা। বিছানায় 2 হাত চেপে ধরে ক্রমাগত দাঁত চালাচ্ছে ইশিকার ঠোঁটের ওপর, আর হাত বন্ধ থাকায় ইশিকা সামনে পা ছোটাছুটি করছে। এরূপ ধস্তাধস্তির কিছুক্ষণ পরে হঠাৎ আরিয়ানের হুঁশ ফিরলে খেয়াল করে ইশিকা আগের মতো ছটফট করছে না, শান্ত হয়ে গেছে। ঠোঁট ছেড়ে হাত আলগা করে তাকিয়ে দেখল সেন্সলেস হয়ে গেছে ইশিকা। এই মেয়ে অল্পেই এত প্যানিকড হয়ে যায় যে একবার অজ্ঞান হয়ে গিয়ে থামে। তারপর কোলে তুলে ভালোভাবে বিছানায় শুয়ে দিল ইশিকাকে। জলের ছেটা দিয়েও জ্ঞান ফিরল না। শেষে চাদর টেনে দিল গায়ে। ইশিকার গালে হাত রেখে বলল, কেন এমন করো ইস্যু? তুমি কি বোঝো না তোমাকে ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব না আমার? সেখানে কিভাবে তোমাকে হারাতে পারবো আমি, বলো? তুমি কি জানো তোমার এই অবহেলা আমার বুকে তীরের মতো বিঁধে? আমার ভালোবাসার পরিমাণ কি বোঝো না তুমি? হ্যাঁ, তো কেন অবুঝ তুমি ইস্যু? একটা দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে পেপারটা নিয়ে কাবার্ডে রেখে ট্রাউজার আর টি শার্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল আরিয়ান। শাওয়ার শেষে বাড়ির কেয়ারটেকারকে ডেকে গাড়ি থেকে ইশিকার ব্যাগ আনালো। তারপর ইশিকার ব্যাগ থেকে ফোন বের করে কল করল ইশিকার ফ্রেন্ড নোভাকে। নোভা ইশিকার ফোন পেয়ে রিসিভ করে ব্যস্ত গলায় বলল, হ্যালো ইসি, কী রে, কোথায় তুই? আর আরিয়ান ভাইয়া তোকে ওইভাবে নিয়ে গেল কেন? তুই ঠিক আছিস তো? আমি আরিয়ান বলছি নোভা। ইশিকা আমার কাছে আছে এবং আগামী পরশু পর্যন্ত আমার কাছেই থাকবে। তুমি জাস্ট একটু হেল্প করো। কি হেল্প ভাইয়া? তুমি ইশিকার মাকে কল করে বলবে এ 2 দিন ও তোমার বাসায় থাকছে, আর কোনো প্রকার আপত্তি শুনলে তুমি জোর করবে, কিন্তু প্লিজ। আচ্ছা ঠিক আছে, বলবো। থ্যাংক ইউ। বলেই কল কেটে দিল আরিয়ান। পেছন ফিরে দেখল নিস্তেজ হয়ে শুয়ে আছে ইশিকা। কি নিষ্পাপ মুখখানা! আরিয়ান ইশিকার পাশে বসে কপালে একটা গভীর চুমু খেল। ঠোঁটের দিকে তাকাতেই দেখল রক্তলাল হয়ে দাঁতের ঘষায় আর কামড়ে ক্ষত বিক্ষত হয়ে ফুলে গেছে কোমল ঠোঁটটা। ঠোঁটে আঙুল বুলিয়ে ফের আলতো একটা চুমু খেয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়াল কিচেনের দিকে। এখন 1 কাপ কফির খুব প্রয়োজন। কফি হাতে ওপরে এসে দেখল ইশিকার এখনও জ্ঞান ফেরেনি। আরিয়ান তারপর পিএকে দিয়ে রেজিস্ট্রি পেপারের সাথে ল্যাপটপটাও আনিয়ে রেখেছিল। হ্যাঁ, রেজিস্ট্রি পেপার। তখন আরিয়ান ইশিকাকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়েছে। আজ থেকে অফিসিয়ালি তার স্ত্রী সে। আরিয়ানের বাবা আরমান আহমেদ ইশিকাদের বাড়ি গিয়ে ওর মা বাবাকে বিয়ের কথা বললে ইশিকা বিয়েতে অমত জানায়, আর সেটা কাল রাতে শুনেই প্রচুর রেগে গিয়েছিল আরিয়ান। তবে রাগটা নিয়ন্ত্রণে রেখেছিল। ভেবেছিল পরে সময় করে ঠান্ডা মাথায় বসে কথা বলে ইশিকাকে বোঝাবে। সকালে অফিসে গেলে গার্ডের দেওয়া ইনফরমেশনে জেনেছে ক্লাস বাঙ্ক করে সে দিব্যি বন্ধুদের সাথে ফুচকা খাওয়ার প্রতিযোগিতা করছে। কিন্তু যখনই শুনেছে সবার সাথে শোয়েব নামের ছেলেটাও আছে, রাগটা নিয়ন্ত্রণের বাইরে গিয়ে পুরোপুরি মাথাচাড়া দিয়ে উঠেছে। ওই ছেলেটাকে আরিয়ান একদম সহ্য করতে পারে না। ইশিকাকে বারবার বলেছে শোয়েবের থেকে দূরে থাকতে, তাও এই মেয়ে কথা শুনে না। তাই অফিসের ফরেনার ক্লায়েন্টের সাথে ইম্পর্টেন্ট মিটিং ক্যান্সেল করে রাগের বশে ডিরেক্ট ভার্সিটি থেকে তুলে নিয়ে এসে একবারে রেজিস্ট্রি করে বিয়ে সেরে ফেলেছে। এবার এই মেয়ের আর তার থেকে পালানোর ফুরসতটুকুও রাখেনি। তবে সেটা ইশিকা এখনও জানে না। জানলে সে রিয়াকশন কি হবে আল্লাহ জানে। আরিয়ান কফির কাপ আর ল্যাপটপটা নিয়ে কাউচে আধ শোয়া হয়ে অফিসের পেন্টিং কাজগুলো কমপ্লিট করতে লাগল। পিটপিট করে চোখ মেলল ইশিকা।
আধা চোখ মেলতেই আবার চোখ বন্ধ করে হাত দিয়ে মাথা চেপে ধরল। একেবারে কারেন্টের মতো চিলিক দিয়ে উঠেছে মাথার ভেতর। তারপর ধীরে সুস্থে উঠে বসল বিছানায়। জ্ঞান ফেরার পর কয়েক সেকেন্ড সময় লাগে বুঝতে যে কোথায় আছে সে। সকালের ঘটনার কথা মনে পড়তেই রাগে মাথা দপদপ করে ওঠে। আশেপাশে তাকিয়ে দেখে আরিয়ান কাউচে আধশোয়া অবস্থায় ঘুমিয়ে আছে। জোর করে তুলে এনে এখন শান্তির ঘুম ঘুমানো হচ্ছে। ইশিকা দাঁত কিরমির করে বিড়বিড় করে আরিয়ানকে কয়েকটা গালি দিল। তখনকার কথা মনে পড়তেই আপনা আপনি ঠোঁটে হাত চলে গেল ইশিকার। দেখল ফুলে ব্যথা হয়ে আছে। ইস, কি হাল করেছে আমার ঠোঁটের, বেটা খচ্চর একটা। দরজার দিকে চোখ যেতেই দেখল দরজা ভেজানো, লাগানো নেই। একবার দরজার দিকে আবার আরিয়ানের দিকে তাকালো। এরপর যেই নেমে পালানোর জন্য দৌড় দিতে যাবে অমনি পায়ের ব্যথায় আহ করে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ল। শরীর ক্লান্ত লাগায় অর্ধেক কাজ কমপ্লিট করে কাউচে ঘুমিয়ে পড়েছিল আরিয়ান। ইশিকার গলার আওয়াজে ঘুম ভেঙে গেল তার। পাশ ফিরে দেখল ইশিকা ফ্লোরে পা ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তড়িঘড়ি করে উঠে গেল ইশিকার দিকে। একেবারে চোখ ফুলে নাক লাল হয়ে গেছে। ইস্যু, কি হয়েছে? পায়ে ব্যথা পেয়েছো? কোথায় দেখি? আরিয়ান ইশিকার হাত সরিয়ে দেখল ডান পায়ের বৃদ্ধা আঙুলের নখ বেকায়দাভাবে বেশ খানিকটা ফেটে কোনা দিয়ে রক্ত পড়ছে। হো গড, এই অবস্থা হলো কিভাবে? ইশিকা কান্না বন্ধ করে কটমুটিয়ে তাকালো আরিয়ানের দিকে। ঝাঁঝালো কণ্ঠে বলল, নিজে এই হাল করে এখন বলা হচ্ছে কিভাবে হলো? মানে আমি কি করলাম? ওরকম অসুরের শক্তি নিয়ে যখন টেনে আনলেন, হোঁচট খেয়ে ইটের গুঁতোতেই তো এমন হয়েছে। বলেই ফের পায়ে হাত দিয়ে ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ইশিকাকে পাঁজা কোলে তুলে নিল। আচমকা কোলে তোলায় হচকচিয়ে গেল ইশিকা। তারপর হাত পা ছুটতে ছুটতে বলল, নামান, নামান বলছি, একদম ধরবেন না আমাকে, পাজি লোক একটা। আহ ইস্যু, ছটফটানি বন্ধ করো। আবার ঠিক আছে, এই ফেলে দিলাম। বলেই আরিয়ান ইশিকাকে ফেলে দেওয়ার অ্যাক্টিং করল। অমনি ইশিকা আতঙ্কিত গলায় না। বলে তাড়াতাড়ি আরিয়ানের গলা আঁকড়ে ধরল দুই হাত দিয়ে। এটা দেখেই আরিয়ান মুচকি হেসে দিয়ে বিছানায় বসিয়ে দিল ইশিকাকে। চুপচাপ বসে থাকবে, নো পাকনামি। আদেশের সুরে বলল আরিয়ান। তারপর ফার্স্ট এইড বক্স এনে দেখল রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। পায়ে চাপ পড়ায় রক্ত বের হয়েছিল। ক্ষত জায়গায় ডেটল পড়তেই জ্বলে উঠল পা। চাপা চিৎকার দিয়ে ইশিকা পা সরিয়ে নিলেই আরিয়ান বলল, ওয়াশ না করলে ইনফেকশন হয়ে যাবে তো। না, জ্বলছে। ওয়াশ না করলে ইনফেকশন হয়ে যাবে তো। একটু সহ্য করো লক্ষ্মী, দেখি। বলেই আবার ইশিকার পা কাছে টেনে নিল আরিয়ান। ইশিকা দাঁতে দাঁত চেপে মনে মনে বলল, আমার নখের ইট হত্যা করিয়ে এখন আবার দরদ দেখানো হচ্ছে, বজ্জাত লোক কোথাকার। আহারে আমার সাধের নখটা। এত বড় নখ রেখেছো কেন পায়ে? ভূতের মতো। এত বড় দেখেই তো হোঁচট খেলে। ইশিকার দিকে না তাকিয়ে ব্যান্ডেজ করতে করতে বলল আরিয়ান, বেটা শয়তান, নিজে রাগ দেখিয়ে টানা হ্যাচড়া করে নখ ফাটিয়ে এখন আবার আমার দোষ দিচ্ছে। আবার বলে কিনা ভূতের মতো নখ আমার। কি আমার ভূতের মতো নখ? হ্যাঁ তো, একদম ভূতের। না না, ভূতনির মতো নখ। আর এত বড় নখ রাখবে না পায়ে, পরিমাণ মতো ছোট করে রাখবে। বাঁ পায়েরটাও কেটে ফেলবে। আরিয়ানের কথা শুনে রাগে মাথার রগ ছিঁড়ে যাওয়ার উপক্রম হচ্ছে ইশিকার। তার এত শখের নখকে আবার বলে কিনা ভূতনির মতো। এত বড় অপমান তার নখের। ব্যান্ডেজ করা হয়ে গেলে ইশিকা গাল ফুলিয়ে বলল, আমি বাড়ি যাব। তুমি কি রাস্তার ফুটপাতে আছো নাকি? বাড়ির ভেতরেই তো আছো। উঠে গিয়ে 8 বক্স টেবিলে রাখতে রাখতে বলল আরিয়ান, আমি আমার বাড়ি যাব, মানে আমার বাবার বাড়ি। যাবে তো, তবে এখন না। কাছে এসে বসে বলল আরিয়ান, কেন? কারণ তুমি এখন তোমার বেস্ট ফ্রেন্ড নোভাদের বাসায় আছো এবং আগামী 2 দিন সেখানেই থাকবে। এরকমই বলা হয়েছে তোমার বাড়িতে। কে বলেছে এগুলো? তোমার ফ্রেন্ড নোভাই বলেছে, মানে আমি বলিয়েছি। বলে দাঁত বের করে হাসল আরিয়ান। ইশিকা যেই কিছু বলতে যাবে অমনি দরজায় টোকা পড়ল।
সাপ। কেয়ারটেকার বাহাদুর এর গলা। আরিয়ান বলল, ভেতরে এসো। সাহাব, খানা নিয়ে এসেছি। হ্যাঁ, এখানে রেখে যাও। বাহাদুর খাবার আর জল দিয়ে চলে গেল। আরিয়ান খাবার খুলে ইশিকার মুখের সামনে ধরে বলল, নাও, হাঁ করো। আমি খাবো না। কেন? আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। তো আপনি খান, কে না করেছে? আমার খিদে পায়নি। দুপুর 2:30টার কাছাকাছি বাজে। সকালে বাসা থেকে যে কিছু খেয়ে বের হইনি তা নিশ্চিত। ওই টক ঝলের সাথে রাস্তার ধুলোবলি মেশানো ফুচকাই পেটে পড়েছে সাথে। খিদে পাই না কিভাবে? আগে বলুন, আপনি কেন মিথ্যা কথা বললেন বাড়িতে? আর আমি এখানে থাকবো না, বাড়ি চলে যাব। আমি তো এখন নিয়ে যাব না, তো কিভাবে যাবে? এই পা নিয়ে? আর রাস্তা চেনো তুমি? ইশিকা মনে মনে ভাবল, আসলেই তো এই পা নিয়ে কিভাবে যাবে সে? আর তাছাড়া রাস্তারও তো চেনে না। আসার সময় গাড়ির থেকে বুঝছি এটা শহরের থেকে দূরে, জনবসতি কম এলাকা, কিছুই তো চেনে না আশেপাশের। তবু দমে না গিয়ে ভাব নিয়ে বলল, চিনি না তো কি হয়েছে, চিনে নেব। এই ইশিকা পারে না এমন কোনো কাজ নেই, বুঝলেন? ওরে বাবা, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যেও। শুনেছি এই এলাকায় মেয়ে ধরা বের হয়েছে। ফর্সা সুন্দর মেয়ে দেখলেই নাকি মুখ চেপে ধরে, বস্তার ভয়ে নিয়ে যায়। আমাকে তো তোমার ভালো লাগে না, সহ্যও হয় না। আমার কাছে থাকতেও আপত্তি। বেশ হলো, তাদের কাছেই থেকো। কি ছেলে ধরা? আরে না, মেয়ে ধরা। শুধু মেয়েদের ধরে তো। ছোট চুলের সুন্দর সুন্দর বাচ্চা মেয়ে, একদম ইস্যুর মতো। এসব শুনে বড় এক ঢোক গিলল ইশিকা। ছোটবেলা থেকে এই ছেলে ধরাদের ভীষণ ভয় পায় সে। তাই তো ছোটবেলায় একা একা বের হতো না বাড়ি থেকে। মা বলতো এরা ধরে নিয়ে নাকি চোখ কিডনি বের করে বেছে দেয়। আর এখানে তো একেবারে মেয়ে ধরা। আরিয়ান ওর চোখ মুখ দেখে মিটমিট হাসছে আর মজা নিচ্ছে। বেশ ভয় পেয়েছে মেয়েটা। কিন্তু ইশিকা ভয় প্রকাশ না করে জোর গলায় বলল, আপনি মিথ্যা বলছেন, আমাকে ভয় দেখানোর ধান্দা সব। তাই নাকি? তোমার আমাকে দেখে মনে হচ্ছে আমি মজা করছি? বিশ্বাস না হলে কেয়ারটেকার বাহাদুরের কাছে শোনো। ও তো এখানকারই লোক, সব জানে। তাছাড়া টিভি নিউজেও তো এই ঘটনা রটেছিল, দেখনি? মুখ সিরিয়াস ভাব করে বলল আরিয়ান। এবার বেশ ভালো মতোই ভয় পেল ইশিকা। মিডিয়াতে যেহেতু দেখানো হয়েছে, তাহলে নিশ্চয়ই সত্যি ঘটনা। কি এখনো যাবার ইচ্ছা আছে নাকি একা একা? উত্তরে ইশিকা অসহায় মুখ করে চুপ করে রইল। ভেবেছিল পালাবে, কিন্তু এবার তো সে কোনো মতেই একা একা বেরোবার সাহস পাবে না। আর এই ছেলে যেমন, হাজার বললেও দুদিনের আগে জীবনেও বাড়ি দিয়ে আসবে না। আচ্ছা থাক, বলতে হবে না, বুঝেছি আমি। নাও হাঁ করো। খেয়ে আবার মেডিসিন নিতে হবে, নইলে কিন্তু পায়ের ব্যথা কমবে না। আর খালি পেটে মেডিসিন নিয়ে কোনো লাভ নেই। না কমলো, খাবো না আমি। শিওর তো? খুব শিওর। ওকে, না খেলে আমার খুব খিদে তো পেয়েছে বাবা, আমি খাই। মুখে বললেও বেশ খিদে পেয়েছে, তা ইশিকা খুব ভালো করেই বুঝতে পারছে। কিন্তু সে আরিয়ানের আনা খাবার খাবে না, কিছুতেই খাবে না। বেশ আয়েশ করে খাচ্ছে আরিয়ান। আর ইশিকা হা করে তার খাওয়া দেখছে। আরিয়ানের খাওয়া দেখে ওর খিদে যেন আরও বেড়ে গেল। এবার খিদেই প্রাণ যায় যায় অবস্থা। মনে মনে বলল, ইস, কি নিষ্ঠুর লোকটা। এই নাকি তার ভালোবাসা। বলেছে খাবে না তো কি, জোর করে কি খাইয়ে দিতে পারতো না? এমনি তো সব কিছুতে জোর খাটাতে পারে খুব। ভালোবাসা না কচু। আসলে এই বেটা শয়তান, শয়তানের খাড়া ঝিলকি। কি কি দেখো? এবার কি খিদে পেয়েছে? খাবার চিবাতে চিবাতে ইশিকার দিকে তাকিয়ে প্রশ্ন করল আরিয়ান। ইশিকা চোখ নামিয়ে নরম গলায় আস্তে করে বলল, না। আরিয়ান মুচকি হেসে ফের ইশিকার সামনে খাবার ধরলে ইশিকা কিছু বলতে যাবে, তার আগেই আরিয়ান গভীর কণ্ঠে বলল, কোনো কথা না। এবার আর ইশিকা না করল না, চুপচাপ খাবার মুখে নিল। আরিয়ান হেসে মনে মনে বলল, পাগলি একটা। আজিম ইফতেখার চৌধুরী বই নিয়ে বারান্দায় এসে বসলেন। আজ তিনি অফিস কার্য থেকে ছুটি নিয়েছেন, শরীর নাকি বিশেষ ঠিক লাগছে না। এমন সময় আফসানা চৌধুরী এসে ক্ষোভ মেশানো কণ্ঠে বললেন, তোমার মেয়ে কি পণ করে রেখেছে যে আমার কোনো কথাই সে শুনবে না? কেন, কি করলো আবার সে?
বইয়ের পাতা উল্টাতে উল্টাতে প্রশ্ন করলেন ইফতেখার চৌধুরী। থেকে সোজা বান্ধবীর বাসায় গেছে সে। দুদিন নাকি সেখানেই সে থাকবে। অনুষ্ঠান নেই, কারণ নেই, কোনো মানে আছে সেখানে থাকার? আবার নিজে কথা বলেনি, বান্ধবীকে দিয়ে কল করিয়েছে। কাল এত করে বুঝালাম বিয়ের জন্য, কিছুতেই বুঝলো না। কিসে খারাপ আছে ওই ছেলের? দেখতে একদম রাজপুত্র, উচ্চবিত্ত, ভালো ফ্যামিলি, আর সেখানে তোমার মেয়ে না বলে বসে আছে। এখন নাকি বিয়ে করবে না। বলি মেয়ে যখন হয়েছে বিয়ে একদিন করতেই হবে, সেটা এখন হলে সমস্যা কি? ইফতেখার চৌধুরীর কোনো প্রত্যুত্তর না পেয়ে আফসানা চৌধুরী গলার স্বর উঁচু করে বললেন, তুমি কি শুনতে পাচ্ছ না যে আমি কি বলছি? হ্যাঁ, কি বললে? বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন ইফতেখার চৌধুরী। আফসানা চৌধুরী কিছুক্ষণ দাঁত চেপে তাকিয়ে রইল তার দিকে। বাপ ছেলে মেয়ে সব হয়েছে এক ধাঁচের। আমার কথার কোনো দাম নেই এদের কাছে। এক কান দিয়ে শোনে ও তো আর এক কান দিয়ে বের করে দেয়, নয়তো শুনবেই না। থাকবো না আমি এই সংসারে, চলে যাব। তারপর দেখি কিভাবে চলে এদের। রাগে বিলাপ করতে বকতে বকতে গেলেন আফসানা চৌধুরী। ইফতেখার চৌধুরী কিছুক্ষণ তার যাওয়ার দিকে তাকিয়ে এপাশ ওপাশ মাথা নাড়িয়ে ফের বইয়ে মুখ গুছলেন। ইশিকা একবার খাবার মুখে নিচ্ছে তো বদলে দুইবার জল খাচ্ছে, সাথে ঠোঁট চেপে সামনে শোষাচ্ছে। ঠোঁটের কাটা জায়গাগুলোতে জ্বলছে চিনচিন করে। খাওয়া শেষে টেবিলে প্লেট রাখতে রাখতে আরিয়ান বলল, এত শোষাচ্ছ কেন ইস্যু? খাবার তো বেশি ঝাল ছিল না। ঠোঁট জ্বলছে তো। কান্না কান্না মুখ করে তখন আরিয়ানের মাথায় দুটো বুদ্ধি এলো। ফিচেল হাসি দিয়ে ভ্রু নাচিয়ে বলল, কেন, কি হয়েছে ঠোঁটে আবার? কেউ কি আদর করেছে নাকি? এই মুহূর্তে ইশিকার আরিয়ানের মাথা ফাটিয়ে দিতে ইচ্ছা করছে। ইশিকা নাক ফুলিয়ে দাঁত চেপে মনে মনে আরিয়ানকে ভয়ঙ্কর কয়েকটা গালি দিল। আরিয়ান জলের গ্লাস আর ঔষধ এনে ইশিকার সামনে এনে বলল, গালি দেওয়া হয়ে গেলে এটা মুখে নাও। খাবো না। মুখ ঘুরিয়ে নিয়ে, ইস্যু, জেদ করো না, না খেলে পায়ের ব্যথা বাড়বে। বারুক, আপনার এত দরদ দেখাতে হবে না। বারে, আমার বউ আমি দরদ দেখাবো না তো কে দেখাবে? পাড়ার লোক নাকি? কে আপনার বউ? শুনুন, আপনি যদি ভেবে থাকেন এইসব করলে বললে আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়ে যাব, তাহলে ভুল ভাবছেন। আমি আপনাকে বিয়ে করছি না, না, না। জোর গলায় আরিয়ান এবার হো হো শব্দ করে হেসে উঠল। ইশিকা অবাক হয়ে রেগে বলল, আশ্চর্য, এভাবে দানবের মতো হাসছেন কেন? হাসবো না তো কি করব? কতবার আমাকে বিয়ে করবে বলো তো ইস্যু? বিয়ে তো একবার হয়ে গিয়েছে। মানে? মানে হলো, এই তখন তুমি যে পেপারে সাইন করেছো সেটা বিয়ের রেজিস্ট্রি পেপার ছিল, আর এখন থেকে তুমি আমার বউ, বাচ্চা বউ। বুঝেছো ইস্যুমণি? হেসে বলল আরিয়ান। ইশিকা যেন বিস্ময়ে একেবারে বোবা বনে গেছে। হাঁ করে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আরে হা করেছো তো আর একটু বড় হা করো না, ওষুধটা মুখে টুপ করে পুড়ে দেই। দুষ্টু হাসি মুখে বলল আরিয়ান। এবার যেন ফেটে পড়ল ইশিকা। মানে কি? কিসের বিয়ে? আপনি আমাকে ভয় দেখিয়ে জোর করে সাইন করিয়েছেন। পড়তে নিলে পড়তেও দেননি। আমি মানি না এই বিয়ে। না মেনে উপায় নেই। আইন মোতাবেক এখন তুমি আমার স্ত্রী, আর তা কাগজে কলমে প্রমাণিত। কিসের আইন? আমি আমি পুলিশের কাছে যাব, বলবো আপনি আমাকে আপনি আপনি আবার আমাকে কি কি আমি তোমাকে? ইশিকার দিকে ঝুঁকে আপনি কথায় কথায় এত ঠেসে ধরে চুমু খান কেন আমাকে? চেঁচিয়ে, নইলে তো তোমার মুখ বন্ধ হয় না। আর আমার বউকে আমি চেপে ধরে চুমু খাই আর যাই করি, তাতে তোমার কি? এগুলো হলো দুষ্টু মিষ্টি ভালোবাসার আদর, বুঝলে? আর শোনো মিসেস ইশিকা, এটাই সত্যি যে তুমি এখন আমার স্ত্রী, আর তুমি তা না মানলেও কোনো সমস্যা নেই। আমার একার মানাই যথেষ্ট বলে আমি মনে করি। আর রইল থানা পুলিশের কথা, সে তুমি যেতেই পারো, বরং গেলে এতে আমারই লাভ। আমিও বলবো এই মেয়ে আমার সাথে প্রেম করে, আমাকে নিজের ইচ্ছায় বিয়ে করে, এখন আমাকে অস্বীকার করছে। আর সাক্ষী হিসেবে জাহিদ, পিয়ে আর বাহাদুর তো ছিলই সাইন করার সময়। আমি যেভাবে বলবো সেভাবে কিন্তু
ওরা স্টেটমেন্ট দেবে। তোমার প্রমাণ ছাড়া কথা কিন্তু কেউ শুনবেও না, বিশ্বাসও করবে না। উল্টে সারা জীবন আমার কাছে থাকতেই বাধ্য হবে। তাই এসব আজাইরা চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো। এবার কথা বাদ দিয়ে চুপচাপ মেডিসিনটা খাও। গম্ভীরভাবে বলল আরিয়ান। কান্না গলায় এসে দলা পাকিয়ে আটকে যাচ্ছে ইশিকার। বলার মতো ভাষা মুখে নেই। কি ভয়ঙ্কর ছেলে, তুলে এনে অজান্তে বিয়ে করে ফেলল। এখন আবার বানিয়ে বানিয়ে মিথ্যে বলে সব দোষ তার ঘাড়ে চাপিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছে। অদ্ভুতভাবে সে ভয়ও পাচ্ছে, কারণ তার কথা বিশ্বাস করানোর মতো যথার্থ প্রমাণ নেই তার কাছে। এখন সে নিরুপায়, পায়ের ব্যথাটাও পাল্লা দিয়ে বাড়ছে। তাই না পেরে মেডিসিন খেয়ে নিল। আরিয়ান চোরা হেসে মনে মনে বলল, ওষুধ কাজে দিয়েছে তাহলে, গুড গার্ল। বলে হেসে আরিয়ান এটো প্লেট নিচে রাখতে চলে গেল। প্লেট রেখে এসে দেখল ইশিকা খুঁড়িয়ে খুঁড়িয়ে বাথরুমের দিকে যাচ্ছে। এই কি করছো? পায়ে চাপ ফেলছো কেন? আবার ব্লিডিং হবে তো। দৌড়ে এসে ইশিকাকে ধরে। গোসল করব আমি, অসহ্য লাগছে। বিরক্তি নিয়ে বলল ইশিকা। একদম না, পায়ের ব্যান্ডেজ ভেজানো যাবে না। আর অবেলা হয়ে গেছে, এখন গোসল করলে ঠান্ডা লেগে যাবে। হাত মুখ ধুয়ে চেঞ্জ করো। দাঁড়াও। ইশিকাকে কোলে তুলে বাথরুমে বসিয়ে কাবার্ড থেকে নিজের একটা টি শার্ট আর একটা ট্রাউজার আনলো আরিয়ান। তারপর ইশিকার হাত মুখ ধুয়ে মুছিয়ে দিয়ে টি শার্ট আর ট্রাউজারটা এগিয়ে দিয়ে বলল, নাও চেঞ্জ করো। এগুলো কার? কার আবার? আমার। আমি আপনার জামা পরবো? ভ্রু কুচকে, তাছাড়া কি পরবে? এখানে তোমার জামা পাবে কিভাবে? আর আমার জামা পরলে কি সমস্যা? রেসিস্ট নাকি তুমি? বলল আরিয়ান। ইশিকা কিছুক্ষণ আরিয়ানের দিকে করুণ চোখে তাকিয়ে তারপর হাত থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে নরম গলায় বলল, বাইরে যান। কেন? আমি তো এখন তোমার হাজবেন্ডই। আমার সামনে চেঞ্জ করতে লজ্জা কিসের? ট্রাস্ট মি, আমি কিন্তু একটু লজ্জা পাবো না। দুষ্টু হেসে চোখ মেরে বলল আরিয়ান। উত্তরে ইশিকা আগুন চোখে তাকিয়ে কিছু বলতে নিলে আরিয়ান তড়িঘড়ি করে বলল, আচ্ছা আচ্ছা, যাচ্ছি। বলে হাসতে হাসতে বেরিয়ে গেল। ইশিকা জানালার ধারে চেয়ারে বসে পড়ন্ত বিকেলে দেখতে ব্যস্ত। সাথে আছে মনে একরাশ এলোমেলো ভাবনা। জীবন সত্যিই বৈচিত্র্যময়। কখন যে কোন চিত্র দেখিয়ে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। প্রথমে বিয়ের ব্যাপারটা মেনে নিতে কঠিন লাগলেও এখন সেরকম মনে হচ্ছে না। অদ্ভুতভাবে বিয়েটা আর আরিয়ানকে নিয়ে ভাবতে ভালোই লাগছে তার। আরিয়ান ইশিকাকে ঘুমানোর জন্য শুইয়ে দিয়ে বাগানে গেছিল হাঁটতে। আসলে মূলত সিগারেট খেত, ঘরে খেলে ইশিকার সমস্যা হবে ভেবে বাইরে চলে আসে। সেখানে বাগানের মালির সাথে কথা বলে বেশ কিছুক্ষণ। তারপর রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে ইশিকা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে এক ধ্যানে। আরিয়ান গিয়ে ইশিকাকে পেছন থেকে নিচু হয়ে জড়িয়ে ধরে। ইশিকা প্রথমে চমকে গেলেও বুঝতে পারে ব্যক্তিটিকে। আরিয়ান ইশিকার কাঁধে থুতনি ঠেকিয়ে বলে, ঘুমাওনি? কি ভাবছো এত? কিচ্ছু না। মলিন গলায় বলে ইশিকা। মন খারাপ? ইশিকা উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, আপনি তখন আমাকে রেসিস্ট বললেন কেন? আরিয়ান বুঝল কথাটা ইশিকার ইগোতে লেগেছে। মেয়েটা সব কথাই খুব সিরিয়াসলি নিয়ে নেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে আরিয়ান বলল, তো কি রেসিস্ট হওয়া কি খারাপ কিছু নাকি? আমি তো মনে করি এতে এলিগেন্সের ব্যাপার আছে। কিন্তু আমি মোটেও এমন না। আমি কাউকে নিচু চোখে দেখি না, সবাইকে সমান চোখে দেখি। পেছন ঘুরে আরিয়ানের দিকে তাকিয়ে বলল ইশিকা। আরিয়ান হেসে বলল, আচ্ছা বাবা, ঠিক আছে, আমারই বুঝতে ভুল হয়েছে, তার জন্য আমি খুব খুব সরি। ইশিকা কিছু না বলে অভিমানী মুখ করে অন্যদিকে মুখ ঘোরাল। আরিয়ান এবার হাত দিয়ে কান দুটো ধরে বলল, ইস্যু, এই যে কান ধরে বললাম সরি, আর কখনো এমন বলবো না। এইবার আর মন খারাপ করে থেকো না প্লিজ লক্ষ্মী। আরিয়ানের কান ধরা দেখে ইশিকার মাথায় দুষ্টু বুদ্ধি এলো। মুখের ভাব স্বাভাবিক রেখে বলল, সরি, একসেপ্ট করতে পারি, তবে একটা শর্তে। কি শর্ত বলো? যা বলবে তাই মঞ্জুর।
কান ধরে 50 বার উৎপস করতে হবে। কি 50 বার? বেশি হয়ে গেল না? একটু কম করা যায় না প্লিজ লক্ষ্মীটা? করুণ মুখ করে বলল আরিয়ান। আচ্ছা ঠিক আছে, 49 বার, আর একটুও কম হবে না, গুনবো কিন্তু আমি। জোর গলায় আরিয়ান নিরুপায় হয়ে উঠবস করা শুরু করল। এত বড় ছেলেকে এভাবে কান ধরে উঠবস করতে দেখে ইশিকা আর হাসি আটকাতে পারল না। একবার গুনে হাহা করে হাসতে লাগল। ইশিকার হাসি দেখে আরিয়ানের মুখেও প্রশান্তির হাসি ফুটে উঠল। যাক, মন খারাপ কেটেছে। এরপর আরিয়ান হুট করে এগিয়ে গিয়ে ইশিকার গালে চুমু খেল। এমন আচমকা ঘটনায় চমকে গিয়ে ইশিকার হাসি থেমে গেল। ফের রাগের ভঙ্গিতে বলল, এই এই একদম চিটিং না, ধান্দাবাজ লোক। যান যান, আবার শুরু করুন। আরিয়ান কিছু না বলে আবারও হুট করে ইশিকার ঠোঁটের ওপর চুমু খেল। ইস, ছি, আপনি সিগারেট খেয়েছেন? গন্ধ বেরিয়েছে, নেশাখোর লোক। নাকমুখ কুচকে বলল ইশিকা। আরিয়ান অবাকের চূড়ান্ত পর্যায়ে। সামান্য একটা সিগারেটের জন্য এই মেয়ে তাকে ডিরেক্ট নেশাখোরের তকমা দিয়ে দিল। কি বললে? আমি নেশাখোর? হ্যাঁ, নেশাখোর। সিগারেট খান, মদ খান, গাঁজা খান, নেশাখোর লোক একটা। কিছুক্ষণ পর আবার বলল, দেখি সরুন, আমার ঘুম পেয়েছে, ঘুমাবো। বলেই উঠে আস্তে আস্তে বিছানায় গেল ঘুমাবার জন্য। আরিয়ান একেবারে আহাম্মুখ হয়ে গেছে, হা করে তাকিয়ে আছে ইশিকার দিকে। সিগারেটটা সে মাঝে মাঝে খায়, রেগুলার না। ড্রিঙ্কও কোনো বিশেষ কারণ ছাড়া করে না। কিন্তু গাজা, এই মেয়ের দৌলতে আর কি কি শুনতে হয় আল্লাহ মাবুদ। সন্ধ্যাবেলায় রাজিয়া বেগম চা এনে আরমান আহমেদের দিকে এগিয়ে দিয়ে জিজ্ঞেস করলেন, ছেলের খবর জানলে? জাহিদ বলল সে নাকি ব্রেকে আছে, 2 দিন পর্যন্ত বাড়িতে আসবে না। চায়ের কাপে চুমুক দিয়ে বলল আরমান আহমেদ। কোথায় গেছে? তো কিছু বলেনি? তো ফোন বন্ধ করে রাখার কি প্রয়োজন? এই ছেলের মতি গতি আমি কিছু বুঝি না বাপু। হুটহাটি এভাবে নিরুদ্দেশ হয়ে যাওয়ার মানে কি? কিছুক্ষণ থেমে আবার বললেন, ওরা কি একেবারে না করে দিয়েছে বিয়েতে? এমিলি সবারই সম্মতি আছে, শুধু মেয়েটা রাজি না। রাজিয়া বেগমের মনে ক্ষোভ জমল। তার একমাত্র অমন গুণবান সুদর্শন ছেলের জন্য যেখানে কিনা অগণিত সুন্দরী পাত্রীর বাবারা লাইন ধরে দাঁড়িয়ে আছে, সেখানে এই মেয়ে কিনা তাকে প্রত্যাখ্যান করে। আবার ছেলের উপরেও রাগ হলো ভীষণ। ওই মেয়ে ছাড়া নাকি সে বিয়েই করবে না, তা সব জানিয়ে দিয়েছে। কি এমন দেখেছে ওই মেয়েতে যে ওই মেয়েকেই বিয়ে করতে হবে? এখন আবারও নিরুদ্দেশ হয়ে গিয়েছে। নেহাতি ছেলেটাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে, একেবারে যক্ষের ধন তার, তাই কিছু বলতে পারে না। চাপা রাগ আর খুব মেশানো একটা শ্বাস ছাড়ল রাজিয়া বেগম। রাত প্রায় 9টা। চাদর মুড়ি দিয়ে একদম গুটিসুটি মেরে শুয়ে আছে ইশিকা। সেই যে সন্ধ্যার আগে ঘুমিয়েছে, আর ওঠার নাম নেই। ব্লান্ট কাট চুলগুলো মুখের ওপর এলোমেলো হয়ে পড়ে আছে। সামান্য কিছু চুল ঠোঁটের ভাঁজের এক পাশে গিয়ে মিশেছে। ফোলা ঠোঁট জোড়া লাল টকটকে হয়ে আছে। আরিয়ান ট্রেতে করে খাবার নিয়ে এসে ইশিকার পাশে বসে আছে। এক ধ্যানে চেয়ে আছে ইশিকার দিকে। ঘুমন্ত অবস্থায় কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে। এই এক মুখখানার দিকে তাকিয়ে বোধ হয় 1000 জনম পার করে দিতে পারবে সে। ইস্যু ওঠো, খেয়ে আবার ঘুমাও। হুম। কি ওঠো, খাবার খেয়ে আবার মেডিসিন খেতে হবে। ইস্যু ওঠো না লক্ষ্মীটা। উফ, কি শুরু করেছেন আপনি? শান্তিতে কি একটু ঘুমাতেও দেবেন না নাকি? বিরক্তি নিয়ে বলে উঠল ইশিকা। সন্ধ্যার আগে থেকে ঘুমিয়েই তো যাচ্ছ, আর কত ঘুমাতে হয়? এবার খাবে, এসো। খাবো না আমি, খাবো না এখন, জানতো। বলে যেই শুতে নেবে অমনি আরিয়ান গম্ভীর সুরে বলল, বারবার এমন খাবার নিয়ে ঝামেলা করা আমার কিন্তু ভালো লাগছে না। এবার পিটানি কিন্তু একটাও মাটিতে পড়বে না। ব্যাস, কাজ হয়ে গেল। এই ছেলের যে রাগ, কথা না শুনলে মেরে হাড় গোড় ভেঙেও দিতে পারে। শেষমেশ নামের আগে ল্যাংড়া শব্দ জুড়ে যাবে। ইশিকা চুপচাপ সোজা হয়ে বসল। আরিয়ান খুব টিপে টিপে হেসে ইশিকাকে খাইয়ে দিতে লাগলো, সাথে সাথে নিজেও খাচ্ছে। আর খাবো না। আর একটু। না প্লিজ।
আরিয়ান আর জোর করল না। এরপর যেই ট্রে থেকে দুধের গ্লাস উঠিয়ে ইশিকার দিকে তাকালো, ইশিকা অমনি 2 হাত দিয়ে নাক মুখ চেপে এপাশ ওপাশ মাথা নাড়িয়ে না ইশারা করল। আরিয়ান শক্তভাবে বলল, একটা কথাও চলবে না, চুপচাপ পুরোটা খাবে। না প্লিজ, দুধের গন্ধ ভালো লাগে না, আমার বমি আসে। মুখ চেপে ধরেই কাঁদো কাঁদো গলায় বলল ইশিকা। আসবে না, নাক চেপে ধরে এক চুমুক দেবে, নাও। বলেই গ্লাসটা এগিয়ে দিল। সঙ্গে সঙ্গে মুখ চেপে ধরেই পিছিয়ে গেল ইশিকা। বুঝেছি, আবার কিসি থেরাপিটা দিতে হবে, তাতে অবশ্য আমারই ভালো, তবে এইবার আর 1 ঘন্টার নিচে ছাড়ছি না। পৈশাচিক হাসি হেসে বলল আরিয়ান। আরিয়ানের কথা শুনে ইশিকার চোখ বড় বড় হয়ে গেল। 1 ঘন্টা? এত দম আটকে মারার পায়তারা করছে এই ছেলে। এরপর যেই আরিয়ান এগিয়ে আসতে লাগলো, অমনি মুখ থেকে হাত সরিয়ে দিয়ে তড়িঘড়ি করে বলল, না না, খাবো, দিন তো। গুড গার্ল। মুচকে হেসে ইশিকার নাক চেপে ধরে কোনো মতে গ্লাসটা খালি করল। সাথে মনে মনে আরিয়ানকে বকে তুলো ধুনো করল। তারপর আরিয়ান জল খাইয়ে একটা পেইন কিলার খাইয়ে দিল। ইশিকা আরিয়ানকে খুব মুখ ভেঙচি দিয়ে ধপ করে আবার চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ল। আরিয়ান হেসে ট্রেটা নিচে রাখতে গেল। আরিয়ান ঘরে এসে যে ইশিকার পাশে শুয়ে ইশিকাকে জড়িয়ে ধরল, অমনি ইশিকা চোখ খুলে বিচলিত ভঙ্গিতে বলল, এই এই, আপনি এখানে শুচ্ছেন কেন? তো কোথায় শুব? অবাক হয়ে, এত বড় বাড়ি, একটাই ঘর নাকি? আমি একা ছাড়া ঘুমাতে পারি না, যান অন্য রুমে গিয়ে ঘুমান। বললেই হলো নাকি? এখন আর একা ঘুমানো যাবে না, অভ্যাস পাল্টাও। আর আজকে তো আমাদের বাসর রাত। বাসর রাতে কি বর বউ আলাদা থাকে নাকি? নিকুচি করেছে আপনার বাসর রাতের। আপনি যাবেন নাকি আমি উঠে চলে যাব? রেগে বলল ইশিকা। আরিয়ান কিছু একটা ভেবে তারপর দুম করে ইশিকার কপালে চুমু খেয়ে বলল, ওকে সুইটহার্ট, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। তুমি বরং একা ঘরে শুয়ে শান্তিতে ভূতের সাথে বাসর করো, কেমন? এই এলাকায় ভীষণ উপদ্রব এদের। সবার বাড়ি বাড়ি প্রতি রাতে হানা দেয়, আর নতুন মানুষ পেলে তো কথাই নেই। মিষ্টি হেসে এবার ইশিকার সব ঘুম কর্পূরের মতো উবে গেল। বড় বড় চোখ করে বলল, ইশিকার ভয় পাওয়ার বস্তুগুলোর তালিকার মধ্যে প্রথম বস্তুটি হলো এই ভূত। ছোটবেলায় জুজু বুড়ি, মামাদো ভূত, মেছো ভূত, পেটকা ভূত সব ভূতেরই গল্প শোনাত তার দাদি। এখন বড় হয়ে হরর ফিল্মগুলো দেখে ভয়টা দ্বিগুণ বেড়েছে। মনে মনে বলল, আল্লাহ, বাইরে মেয়ে ধরা তো ভিতরে ভূত, এবার নির্ঘাত সে মরে যাবে। ঠিক আছে, আমি যাচ্ছি তাহলে। হ্যাভ এ নাইস ড্রিম উইথ ভূতস। বলে আরিয়ান উঠে যেতে নিলে ইশিকা আতঙ্কভাবে নাম বলে আরিয়ানের টি শার্ট টেনে ধরে। কি হলো? এই তো তাড়াতে চাইছিলে, আবার না কেন? এক ভ্রু উঁচু করে। না মানে বলছিলাম যে এত বড় বিছানা থাকতে অন্য ঘরে থাকার দরকার কি? এখানেই থাকুন না, আমার একটুও সমস্যা হবে না, সত্যি। আরিয়ানের ভ্রু উঁচিয়ে তাকিয়ে থাকা দেখে ইশিকা এবার অনুরোধের গলায় বলল, প্লিজ থাকুন না। যাক, কাজ হয়েছে। আরিয়ান হেসে ইশিকাকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে শুয়ে পড়ল। ইশিকাও একেবারে আরিয়ানের সাথে লেগে কাচুমাচু হয়ে শুয়ে রইল। বাসর না হোক, ভূতের ভয়ে জড়িয়ে তো ধরে আছে। নাই মামার থেকে কানা মামা ঢের ভালো। মাঝরাতে কারো ফুপিয়ে কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায় আরিয়ানের। দেখে ইশিকা ওকে জড়িয়ে ধরে কাঁদছে আর কাঁপছে। ইস্যু, এই ইস্যু, কাঁদছো কেন? এই কি হয়েছে লক্ষ্মীটা? খারাপ স্বপ্ন দেখেছ? কান্না কিছুতেই থামছে না। ইশিকা জড়ানো গলায় বলে, ওরা আমাকে নিয়ে গেল, আমি যাব না। কে নিয়ে যাবে? কিছু হবে না, আমি আছি তো। এই মেয়ে, স্বাভাবিক হও। ইস্যু, ভয় পাচ্ছি কিন্তু আমি এবার। একেবারে হেঁচকি উঠে গেছে কান্নার তোড়ে। আরিয়ান দিশেহারা হয়ে বলল, এই জল খাবে? আচ্ছা একটু ছাড়ো, জল দিচ্ছি আমি। বলে যেই ইশিকাকে ছাড়াতে যাবে অমনি না না বলে কান্না দ্বিগুণ করে আরিয়ানকে খামচে ধরল ইশিকা। আরিয়ান উপায় না পেয়ে ইশিকাকে বুকের মধ্যে চেপে ধরে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করল। এভাবে অনেকক্ষণ পর শান্ত হয়ে কান্নার তোড় কমালো।
এখন আরিয়ানের টি শার্ট খামচে ধরে বুকের সাথে একেবারে লেগে ঘুমিয়ে আছে ইশিকা। আরিয়ান বুঝল নিশ্চয়ই খারাপ কোনো স্বপ্ন দেখেছে মেয়েটা। এসব ভূত প্রেতের গল্প বলা ঠিক হয়নি। এমনিই যে ভূত, আবার না বললেও তো জেদ করে অন্য ঘরে চলে যেত। তখন কেমন হতো ব্যাপারখানা? কই, এখন সে বাসর করবে তা না, জড়িয়ে ধরে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। মেয়েটাকে জান দিয়ে ভালোবাসে বলে জোর করে কিছু করতে চায় না। অনেক কষ্টে সামলাচ্ছে নিজেকে সে। আরিয়ান বিড়বিড় করে বলল, খুব তাড়াতাড়ি তোমাকে আমার ঘরে নিয়ে যাব ইস্যু। তারপর আর কোনো তালবাহানাই শুনব না, কোনো বাধাই মানব না, একেবারে পুরোপুরি নিজের করে নেব। বলেই ইশিকাকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে কপালের পাশে চুমু খেল। ইশিকা কিচেনে কেবিনেটের ওপর বসে পা দুলিয়ে দুলিয়ে আপেলের কামড় বসাচ্ছে, আর আরিয়ান ব্রেকফাস্ট বানাচ্ছে। সকাল থেকেই মেয়েটা আরিয়ানের পেছনে ঘুরঘুর করছে। ঘরে একা বসে আরিয়ান কিচেনে আসতে চাইলে জোর করেই কিচেনে এসেছে। অবশ্য কারণখানা আরিয়ান যদিও বুঝেছে, কিন্তু কিছু বলছে না। কালকের ঘটনা শুনলে ভারী লজ্জা পাবে, হয়তো বিশ্বাসই করবে না, উল্টে হয়তো তাকে মিথ্যাবাদী বানিয়ে দিবে। যেই মেয়ে। ইশিকা আপেল খেতে খেতে আর চোখে আরিয়ানকে দেখছে। আরিয়ান তা খেয়াল করে ডিম ভাজতে ভাজতে বলল, কি দেখছো? দেখছি না, ভাবছি। কি? এই যে আপনি বিজনেসম্যান না হয়ে বাবুর্চি হলে আপনাকে বেশ মানাতো। ইশিকার দিকে তাকিয়ে বলেই হু হু করে হেসে উঠল ইশিকা। আরিয়ান হা হা করে তাকিয়ে আছে ইশিকার দিকে। কে বলবে যে এই মেয়ে কাল রাতে অমন খারাপ স্বপ্ন দেখে কেঁপে ঝুপে অস্থির হয়েছে, অথচ এখন দিব্যি বিচ্ছুপনা করছে, মাথার ভেতর খালি বিটলেমি বুদ্ধি গিরগির করে। আরিয়ান ভেবেছিল ইশিকাকে আর ভয় দেখাবে না, কিন্তু এর দস্যিপনা কমাতে হবে। খালি তাকে হেনস্থা করা, ভালোবাসে বলে কি গোটা মাথা বেচে দেবে নাকি? মনে মনে বলল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। কাল রাতে তো বেশ আয়েশ করে ঘুমাচ্ছিলে, খবর জানো কি? তারা কিন্তু এসেছিল তোমাকে নিতে। ভ্রু নাচিয়ে বলল আরিয়ান। কারা? আপেল খেতে খেতে নির্বিকার ভঙ্গিতে বলল ইশিকা। ওই যে, যারা কথা না শুনলে ঘাড় মটকে দেয়। ইশিকার চাবানো বন্ধ হয়ে গেল। ভয়ে ভয়ে বলল, এই এত বড় মিথ্যা বললেন কেন আপনি? কই, আমি তো দেখলাম না। আরে মিথ্যা বলবো কেন, সত্যি এসেছিল। চুপি চুপি দেখেছি আমি। আর তুমি দেখবে কিভাবে? যে হারে ঘুমাচ্ছিলে, তোমাকে খুব পছন্দ হয়েছে মনে হয়, কিন্তু আমাকে দেখে আর সাহস পাইনি নেওয়ার। আমাকে তো কাছে থাকতেই দিচ্ছিলে না, এবার দেখলে তো আমার জন্যই বেঁচে গেলে। ইশিকা কিছু বলছে না, চোখ মুখ কুচকে বারবার ঢোক গিলছে, আর আরিয়ান বেশ মজা পাচ্ছে। আরিয়ান বলল, কি হলো, চুপ কেন? ভয় পেলে নাকি? আব- না তো, আমি ভয় পাবো কেন? এই শিকা কাউকে ভয় পায় না, বুঝেছেন? ভাব নিয়ে। ওরে বাস, তাই নাকি? বেশ বেশ, তবে আমার কিন্তু একটু ভয়ই লাগছিল, এক একটার যে চেহারা। বলে প্লেট খাবার নিয়ে ইশিকার মুখের সামনে ধরল। কি নাও? আমার না এখানে একদম ভাল লাগছে না, বাড়ি যাব, প্লিজ নিয়ে চলুন না। কাদো কাদো মুখ করে বলল ইশিকা। আচ্ছা কাল। আজকেই, প্রমিস, আপনার সব কথা শুনবো, তাও আজকেই প্লিজ বাড়ি নিয়ে চলুন, প্লিজ। ইশিকার মুখখানা দেখে আরিয়ানের খুব মায়া হলো। বুঝলো এখানে ইশিকা কমফোর্ট ফিল করছে না। হেসে বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আজকেই নিয়ে যাব, এখন খাও। ইশিকা মুখে হাসি টেনে আবার মুখে নিল। আরিয়ান তো শুধু ইশিকার ওর সাথে ইজি হওয়ার জন্যই এ দুদিন এখানে রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে মেয়েটার ভয়ার্ত চেহারা দেখতে বেশ ভালো লাগে তার। কেমন চোখ বড় বড় করে ঢোক গেলে দেখলেই চটকে খেয়ে ফেলতে মন চায়। তাই তো সে ভয় দেখিয়ে মজা পায়। তবে যদি জানে মিথ্যে মিথ্যে ভয় দেখিয়েছে, তাহলে কি যে করবে? নাকের ডগায় যে রাগ। আরিয়ান ড্রাইভ করছে আর একটু পরপর ইশিকাকে দেখছে। সিটে মাথা এলিয়ে ঘুমিয়ে আছে। আচ্ছা, সব মেয়েকেই কি ঘুমন্ত অবস্থায় এত মিষ্টি লাগে? এই যে এখন যেমনটা তার বাচ্চা বউটাকে লাগছে। হঠাৎই আরিয়ানের মনে পড়ে গেল ইশিকাকে প্রথম দেখার কথা। ডুব দিল অতীতে। সেদিন আরিয়ানের এক নিউ ক্লায়েন্ট নাহিদ খানের ছেলের বিয়ের ইনভাইটেশনে গিয়েছিল সে।
আরমান আহমেদ ছেলেকে বিজনেসের সব বুঝিয়ে দিয়ে সকল কার্য থেকে অবসর নিয়েছেন বিধায় আরিয়ানকে একা হাতে সবটা সামলাতে হয়। সেখানে গিয়ে সবার সাথে কিছুক্ষণ কথা বলার পর একটা ফোন কল আসলে ড্রিঙ্ক হাতে পুল সাইডের দিকে চলে যায় আরিয়ান। ফোন কলে কথা বলতে বলতে হঠাৎই চোখ চলে যায় ওই দিকে। একটু দূরে একটা মেয়ে কয়েকটা পিচ্চিকে নিয়ে ফানুস ওড়াচ্ছে। পরনে বেবি পিঙ্ক আর গোল্ডেন কম্বিনেশনের লেহেঙ্গা, ছোট চুলগুলো মাঝখানে সিথি করে ছাড়া, সাথে মিষ্টি সাজ। মেয়েটা কিছু একটা বলে খিলখিলিয়ে গা দুলিয়ে হাসছে আর পিচ্চিগুলোর সাথে হাত ধরিয়ে ফানুসগুলো এক এক করে ওড়াচ্ছে। হাসির সাথে তাল মিলিয়ে চুল গায়ের গয়নাগুলো দুলছে। আরিয়ান এক ধ্যানে মেয়েটার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গতিবিধি কেন যেন খুব আকর্ষিত আর মুগ্ধ করেছিল তাকে। হঠাৎই ধ্যান ভেঙে ফোন কলের কারো কণ্ঠের আওয়াজ শোনে। তারপর চোখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে কথা সেরে কল কেটে আবার তাকাতে দেখে মেয়েটা সেখানে নেই। আশেপাশে তাকিয়েও খুঁজে পেল না। তারপর মৃদু হেসে চলে আসে গার্ডেন সাইডে। কিছুক্ষণ পরে হঠাৎ এক মেয়েলি কণ্ঠ বলে উঠল, এক্সকিউজ মি। আরিয়ান ঘুরে তাকিয়ে দেখল ফানুস ওড়াচ্ছিল যে মেয়েটা, সেই মেয়েটাই। এবার খুব কাছ থেকে মেয়েটাকে দেখতে পেল আরিয়ান। ফর্সা গোলগাল চেহারার সাথে হালকা বোচা নাক, চকচকে চোখ জোড়ার সাথে মিষ্টি হাসি, চেহারায় বাচ্চা বাচ্চা ভাব, সারা মুখে যেন এক অদ্ভুত স্নিগ্ধতা ছেয়ে আছে। আরিয়ান স্বাভাবিকভাবে বলল, ইয়েস। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কি আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? হাসি হাসি মুখ করে। অ্যাকচুয়ালি এটা একটা হার জিতার ব্যাপার, তাই প্লিজ না করবেন না। জাস্ট একটা সেলফি হলেই চলবে। এবার মাথাটা নিচু করে ফিসফিস করে বলল, মানে হলো ওই যে আমার বন্ধুরা, ওরা আমার সাথে বাজি ধরেছে। যদি আপনার সাথে সেলফি তুলতে পারি তাহলে কালকে ওরা আমাকে ট্রিট দেবে, আর না পারলে এই খাদ্যগুলোকে আমার টাকায় খাওয়াতে হবে। আরিয়ান দেখল একটু দূরে কয়েকটা ছেলে মেয়ে দাঁড়িয়ে ওদের দিকে উৎসাহ নিয়ে তাকিয়ে আছে। মেয়েটা আবার বলল, তাই প্লিজ আমার টাকাগুলো রক্ষা করে দিন প্লিজ। মেয়েটার বাচ্চামি কথার ভাব দেখে আরিয়ানের হাসি পেয়ে গেল। কোনো মতে হাসি আটকিয়ে বলল, ওকে নিন। মেয়েটা জয়ের হাসি হেসে সেলফি নিল। তারপর বলল, থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমি ইশিকা চৌধুরী। আরিয়ান আহমেদ। আপনি নাহিদ আঙ্কেলের? বিজনেস ক্লায়েন্ট। ও আচ্ছা, আমি নোভা, মানে নাহিদ আঙ্কেলের ভাতিজির ফ্রেন্ড। ও, নাইস টু মিট ইউ। হালকা হেসে, সেম হেয়ার। তো এখন আসি, সেলফিটা দেখাতে হবে ওদের। খুশিতে টকবগিয়ে বলল ইশিকা। শিওর। ইশিকা প্রায় ছুটে চলে গেল। আরিয়ান ইশিকার যাওয়ার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে আনমনে হাসল। আবার গল্পে ফিরে আসি। আরিয়ান ইশিকার বাড়ির বেশ খানিকটা আগে গাড়ি থামালো। নোভাকে আসার পথে কল করে আগেই সেখানে আসতে বলে রেখেছিল সে। দেখল রাস্তার একটু আগে নোভা দাঁড়িয়ে ফোন চাপছে। ওরা সে যে এসেছে সেটা খেয়াল করেনি। আরিয়ান ইশিকার দিকে তাকাতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল তার। এমনিই চলে যাবে মেয়েটা, আবার কবে একটু এত কাছে পাবে কে জানে। এই কিছু সময়ের মধ্যেই মেয়েটার নেশা আরও তীব্রভাবে ঝোঁকে ধরেছে তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে ইশিকাকে ডেকে ঘুম থেকে তুলল আরিয়ান। তারপর ইশিকার ব্যাগ আর ফোনটা হাতে নিয়ে নরম গলায় বলল, নিয়ম মাফিক খাবে, খাওয়ায় যেন কোনো গাফিলতি না হয়। আর মনে করে মেডিসিন নেবে। পা পুরোপুরি ঠিক না হওয়া পর্যন্ত ভার্সিটি যাবার দরকার নেই। কল করলে কল ধরবে, ফোন বন্ধ রাখবে না। ইশিকা বাধ্য মেয়ের মতো মাথা নাড়িয়ে সম্মতি দিল, কিন্তু মুখে কিছু বলল না। তার ভেতরেও কেমন যেন শূন্যতা অনুভব করছে। মনটা নিমিষেই খারাপ হয়ে যাচ্ছে। হঠাৎই আরিয়ান ইশিকার হাত ধরে কিছুটা কাছে টেনে এনে কপালে গভীরভাবে চুমু খেয়ে বলল, নিজের খেয়াল রেখো লক্ষ্মীটা। ইশিকা বলে মাথা নিচু করে রইল। এরই মধ্যে হঠাৎ নোভা আরিয়ানের গাড়ি দেখতে পেয়ে এগিয়ে এলো। ইশিকা সামনে তাকিয়ে নোভাকে দেখে আরিয়ানের দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকালে আরিয়ান বলল, আমি আসতে বলেছি ওকে। ইশিকার কিছু বলল না। গাড়ির ডোর খুলে নামলে নোভা কাছে এসে ধরল, বলল, কি রে, পায়ের কি অবস্থা? আগের থেকে কিছুটা ভালো। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে বলল, আসছি। আরিয়ান মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। ইশিকা সামনে তাকিয়ে ফের পেছনে তাকিয়ে মলিন হেসে বলল, ভালো থাকবেন।
বলে আর দাঁড়ালো না। নোভার হাত ধরে আস্তে আস্তে এগিয়ে গেল। আরিয়ানও ইশিকার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ফস করে একটা শ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে চলে গেল। উফ, এত কেন কষ্ট হচ্ছে? প্রথম কথাটা নোভাই শুরু করলো। ব্যাপারটা কি বলতো? আরিয়ান ভাইয়া কালকে হুট করে এসে অমন করে নিয়ে গেল তোকে। আবার কল করে আমাকে বলল আন্টিকে বলতে যে তুই আমার বাসায় থাকবি 2 দিন। আবার আজকেই বলল তোদের বাড়ির কাছে আসতে। তোর নাকি পায়ে চোট? মানে বুঝলাম না, কাহিনী কি? ইশিকা থেমে গিয়ে নোভার দিকে তাকিয়ে বলল, পরে সব বলবো তোকে, আপাতত বাসায় এ ব্যাপারে কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে। আর সে তো আমি এমনিতেই বলবো না, ভাইয়া আগে থেকেই নিষেধ করে দিয়েছে। ইশিকা আর কিছু বলল না। ভেতরটা হঠাৎ গুমোট মেরে আছে। ইশিকা কলিং বেল চাপতেই কাজের মহিলা দরজা খুলে দিল। ঘরে ঢুকতেই আফসানা চৌধুরী এগিয়ে এলেন। ইশিকাকে দেখে হালকা রাগ মেশানো গলায় বলল, কি বেড়ানো শেষ? তা আজকেই এলে কেন? 2 দিন না থাকার কথা ছিল? ইশিকা উত্তর না দিয়ে নোভার হাত ধরে আস্তে আস্তে সোফায় বসতে নিলে আফসানা চৌধুরীর চোখ পড়ে পায়ের দিকে। ভ্রু কুচকে বলল, এ কি রে, পায়ের আঙ্গুলের ব্যান্ডিজ কিসের? ইশিকা কি বলবে বুঝতে পারছে না। নোভাই কিছু একটা ভেবে আমতা আমতা করে বলল, আসলে আন্টি বাথরুমে পা স্লিপ করে পড়ে গেছিল, তাই আঙ্গুলে একটু চোট পেয়েছে। একটু চোট পেলে ব্যান্ডেজ কেন? আর হ্যাঁ রে, তুই কি কোনো কালেও নিজের খেয়াল রাখতে শিখবি না? এত বড় মেয়ে। আন্টি থাক না, মেজর কিছু না। আর ইচ্ছা করে তো পড়েনি, অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। বাধা দিয়ে বলল নোভা। এই ইশিকা বকা শুনে মুখ হাড়ি বানিয়ে আছে। সব দোষ ওই লম্বু শয়তানটার। আফসানা চৌধুরী আর কিছু বলল না। বিরক্তি নিয়ে নোভাকে বলে ইশিকাকে ঘরে নিয়ে যেতে বললেন। এর মধ্যেই ইশিকার ভাই ইয়ান ফুটবল খেলে এসে মাটি পা নিয়ে ঘরে ঢুকল। এবার আফসানা চৌধুরীর মেজাজ আরও খারাপ হয়ে গেল। লেগে পড়ল তার পেছনে। ইশিকার ওপর রাগ যেন তার ওপর ঝাড়ছে। আরিয়ান বাড়ি ফিরল সন্ধ্যার একটু আগে। আরিয়ানকে দেখে আরমান আহমেদ আর রাজিয়া বেগম অবাক হলেন। ছেলের তো 2 দিনের আগে বাড়ি মুখো হওয়ার কথা ছিল না, হঠাৎ আজকেই ফিরে এলো। আরমান আহমেদ কারণ জানতে চাইলে আরিয়ান অন্য বাহানা দেখিয়ে কাটিয়ে দিয়ে ওপরে চলে গেল। রাজিয়া বেগমও আর বিশেষ কিছু বললেন না। খুব রাগ অভিমান জমে আছে ছেলের ওপর। বয়স 28-এর কোঠায়, অথচ খামখেয়ালিপনা গেল না। আগে তো বিয়ে থার কথা বললে কাটিয়ে যেত, কোথাও আর কোনো এখন তো প্রোগ্রাম আছে নাকি? সবকিছুতেই না তো। নিজের মর্জির মালিক আচ্ছা সে। ভেতরে আসো। রাতে অফিস থেকে তাই ফিরে নাকি? ইফতেখার চৌধুরী কি মেয়ের জানি পায়ের রে, খবর কি শুনে হলো? ছুটে এলেন মেয়ের সেই ঘরে। পরশু মেয়েটা তার ভার্সিটি বড্ড থেকে আসলেই আদরের। দেখলাম মন আরও চেহারাখানা কাল তার রাতেও না মায়ের খেয়ে মতো শুয়ে হয়েছে পড়লো। কিনা। আমি মেয়েটাকে ওর দেখলেই বাবা কত মায়ের ডাকলাম, কথা তা মনে পড়ে শুনলোই যায়। না। কিন্তু আর এসে দেখলেন দুপুরেও ঘুমিয়ে দেরি গেছে করে ইশিকা। খেয়ে সেই তিনি যে আর ঘরে বসে জাগালেন না আছে। তাকে। মেয়ের যাও কপালে তো মা, চুমু খেয়ে গায়ে দেখো তো চাদর কি টেনে হলো মেয়ের। বাতি নিভিয়ে দিয়ে আমি চলে গেলেন। জিজ্ঞেস করলেই তো আরিয়ানের কিছু ঘুম বলবো না। ভেঙে গেল রাত 11টার দিকে। কি রে, রাতে ভীষণ খাবি টায়ার্ড না? লাগছে। এসেই ফ্রেশ হয়ে ফিরেছে। খেয়ে শুয়ে পড়েছিল। খেতে বসে আমাকে তার তোকে আগে ডাকতে যদিও পাঠালো। 2বার ইশিকাকে কল করেছিল, তোর কি কিন্তু ফোন হয়েছে বন্ধ বলতো? তার। সত্যি? এত পই পই করে তুই বলে ভেবে দিল বলছিস তো? ফোন বন্ধ না রাখতে, অথচ কে শোনে কার কথা। যাক, সে আর তার এতদিনে ঘুম সুবুদ্ধি একদিকে হলো তো মেয়ের। বাকি দুনিয়া আর দাঁড়া, একদিকে। এক্ষুনি তোর কে জানে বাবাকে বলছি। পায়ের কি হাল। খেলো কিনা ঠিক মতো, নাকি না খেয়েই ঘুমিয়ে পড়েছে। খাওয়া নিয়ে যে ঝামেলা করে বাচ্চাদের মতো। ইশিকাকে একবার কল করার কথা ভেবেও করল না আরিয়ান। এখন ফোন অন থাকলেও নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। সেদিন রাতের কথা মনে পড়তেই হাসি পেয়ে গেল আরিয়ানের। কেমন ভূতের ভয়ে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে তার বুকের সাথে সেটে শুয়েছিল। আরিয়ান আনমনে হেসে পাশ বালিশটা জড়িয়ে ধরেই বিড়বিড় করে বলল, সারা জীবনের জন্য এই বুকের পাঁজরের ভেতর রেখে দিতে চাই তোমায় ইস্যু। বড্ড ভালোবাসি যে লক্ষ্মীটা। আজ 6 দিন পর ইশিকা ভার্সিটি যাচ্ছে। পায়ের হাল এখন অনেকটাই ভালো। এই 6 দিনে আরিয়ান হাজারো ব্যস্ততার মাঝেও পালা করে কল করে যে কতবার খাবার মেডিসিনের কথা মনে করিয়েছে, খোঁজ নিয়েছে, তার ইয়ত্তা নেই। ইশিকা বাসা থেকে বের হতে পারবে না বলে তো 2 দিন রাতে আরিয়ান ইশিকাদের বাড়ির নিচেই চলে এসেছে। বারান্দার দূরত্ব থেকে হলেও একবার দেখার জন্য তার ইস্যুকে। ইশিকা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে এসব ভাবছে আর আনমনে হাসছে। ইস, সেদিন রাতে ফোন অফ ছিল বলে পরদিন কি বকাটাই না বকলো লম্বু শয়তানটা। তবে আরিয়ানের
কেয়ারগুলোর সাথে সাথে এই বকাগুলো আজকাল ইশিকার কাছে অদ্ভুতভাবে অন্যরকম ভালো লাগা। শুনেছে প্রেমে পড়লে নাকি করলাও মিষ্টি লাগে। আচ্ছা, সে কি আরিয়ানের প্রেমে পড়ে গেল নাকি? ভালোবেসে ফেললো নাকি তাকে? পরক্ষণেই আবার মনে পড়ল তার অজান্তেই কিভাবে বিয়ে করে বউ বানিয়ে ফেলল খোকসটা। বউ? ইশিকা বিড়বিড় করে মুখে শব্দটা আওড়ালো। হ্যাঁ, বউ। এখন সে আরিয়ানের বউ। কথাটা মনে আসলেই নিজের অজান্তেই ঠোঁটের হাসিটা চওড়া হয়ে উঠল। আয়নায় তাকাতেই দেখল ফর্সা গাল দুটো লাল হয়ে উঠেছে। সে লজ্জা পাচ্ছে, আর লজ্জা পাচ্ছে ভেবেও আরও বেশি লজ্জা পাচ্ছে। বেরোনোর আগে ইশিকা ফোনের দিকে তাকিয়ে দেখল আরিয়ান একটাও কল করেনি। এমনি তো ডেইলি সকালবেলা কল করে ঘুম ভাঙায়, কিন্তু আজ এখনও অবধি কল করল না যে। ভেবে ইশিকার মন খারাপ হয়ে গেল। ভার্সিটিতে যেতেই বন্ধুরা হৈ হৈ করে উঠল ইশিকাকে দেখে। তৌসিফ বলে উঠল, হেই ক্যাম্পাস কুইন, যাক এলি তাহলে। রিমি বলে উঠল, তো তোর পায়ের অবস্থা কি এখন? এখন ভালো। হালকা হেসে বলল ইশিকা। এরপর রিমি কিছু একটা বলতে নেবে তখনই শোয়েব আসল। এসেই ব্যস্ত ভঙ্গিতে ইশিকাকে জিজ্ঞেস করল, তো তোর পায়ের অবস্থা কি এখন? এখন ভালো। হালকা হেসে বলল ইশিকা। এরপর রিমি কিছু একটা বলতে নেবে তখনই শোয়েব আসল। এসেই ব্যস্ত ভঙ্গিতে ইশিকাকে জিজ্ঞেস করল, ইসি কেমন আছিস এখন? দেখি পা। এখন ঠিক আছি, আর দেখার মতো অত কিছু নেই। মেজর কোনো কিছু হয়নি আমার। হেসে বলল ইশিকা। শোয়েব গম্ভীর গলায় বলল, একটু দেখে শুনে চলতে পারিস না? সেদিন নোবা বলল বাথরুমে পা পিছলে পরে বেড রেস্টে আসিস। জানিস কত টেনশন হচ্ছিল আমার। ইশিকা শোয়েবের কথা শুনে হেসে ফেলল। শোয়েব কপট রাগ দেখিয়ে বলল, একদম হাসবি না। আর আমার এক নাম্বার কি তুই ব্লক করেছিস? কল যায় না কেন? কথাটা শুনে ইশিকার হাসি মিলিয়ে গেল। সে তো করেনি। পরক্ষণেই বুঝল নিশ্চয়ই এটা আরিয়ানের কাজ। সেদিনের হয়তো শোয়েবের নাম্বারটা ব্লক করে দিয়েছিল। তারপর ইশিকা মুখ করুণ করে বলল, কি জানি দোস্ত, হয়তো ভুলে চাপ লেগে ব্লক হয়ে গেছে। দাঁড়া, আমি এক্ষুনি দেখছি। বলেই ফোন বের করল। সরি দোস্ত, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস কর। এই দেখ, আনব্লক করে ফেলেছি। প্লিজ আর রাগ করিস না, প্লিজ। শোয়েব ইশিকার দিকে তাকিয়ে হেসে বলল, কি আছে এই মেয়েতে যে রাগ করতে চাইলেও করতে পারে না সে? যা পারে তা শুধুই। ভেবেই শোয়েব ছোট একটা নিঃশ্বাস ছাড়ল। তখনই রিমি বলে উঠল, এই শেষ হয়েছে তোদের রাগ অভিমানের পালা। এখন শোন, আগামী পরশু আমাদের বাড়িতে গ্র্যান্ড পার্টি হচ্ছে আমার বার্থডে উপলক্ষে। সবাই চলে আসবে কিন্তু। আর তোরা পরবি শাড়ি, অ্যান্ড এটাই মাস্ট। নোভা আর ইশিকাকে উদ্দেশ্য করে বলল রিমি। ইশিকা বলল, এই আমি কিন্তু পারছি না, শাড়িতে আমি ভীষণ আনকমফোর্টেবল ফিল করি। নো, কোনো কথা শুনছি না। পড়তেই হবে। অ্যাটলিস্ট আমার জন্য পড়বি প্লিজ। এই নোভা, বল না ওকে। বলল রিমি। একদিনই তো ঐশী, পড়িস, কি প্রবলেম? ইশিকার দিকে তাকিয়ে বলল নোভা, প্লিজ দোস্ত, একদিনই তো আমার জন্য একটু পড়তে পারবি না বল? ইশিকার হাত ধরে বলল রিমি। ইশিকা হেসে বলল, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পারবো। এখন আপাতত ক্লাসে চল, টাইম হয়ে গেছে। ক্লাস শেষে তৌসিফ তার বাইকে রিমিকে নিয়ে চলে গেল। তখনই শোয়েব বাইক নিয়ে এসে ইশিকা আর নোভার সামনে দাঁড়ালো। ইশিকাকে উদ্দেশ্য করে বলল, চল তোকে ড্রপ করে দেই। ইশিকা একবার নোভার দিকে তাকালো, তারপর বলল, না রে, লাগবে না। কেন? আমার বাইকে বসতে কি তোর কেউ নিষেধ আজ্ঞা আরোপ করেছে নাকি? তাচ্ছিলের হাসি দিয়ে বলল শোয়েব। কে নিষেধ করবে? ভ্রু কুচকে বলল ইশিকা। কে আবার? আরিয়ান আহমেদ। ইশিকার ভ্রু সোজা হয়ে গেল। কথাটা তো সত্যি। আরিয়ান তো বলেছেই শোয়েবের থেকে দূরে থাকতে। ইশিকা কি বলবে ভেবে পাচ্ছে না। ইশিকাকে চুপ থাকতে দেখে শোয়েব মলিন হেসে বলল, বুঝেছি, আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। বলেই বাইক স্টার্ট দিয়ে চলে গেল। ইশিকা কিছু বলার সুযোগও পেল না। শোয়েব চলে যেতেই নোভা বলল, ইসি, তুই কিন্তু এখনো সেই দিনের ঘটনার কথা বললি না আমাকে। ভাগ্যিস আমি ছাড়া ওখানে আর কেউ ছিল না, তাহলে তোর
কত প্রশ্নের সম্মুখীন হতে হতো, বুঝতে পারছিস? এবার বল, কি হয়েছিল সেই দিন? ইশিকা হাঁটতে হাঁটতে নোভাকে সব খুলে বলল। সব শুনে নোভা অবাক হয়ে বলল, তার মানে তোদের বিয়ে হয়ে গেছে? সিরিয়াসলি ইসি? এত বড় কথা বাসার কাউকে জানাসনি কেন? কি বলতাম, উল্টে সবাই আমাকেই ভুল বুঝতো। আর তাছাড়াও আমার মনে হয় আরিয়ানের জন্য আমার মনে ফিলিংস তৈরি হয়েছে এই কয়দিনে। ওর কেয়ারগুলো আগে আমার পাগলামি মনে হলেও ইদানিং অন্যরকম একটা অনুভূতি দেয়। বুঝলাম তো, এখন কি করবি? ইশিকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। এরপর কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা বাদ দে এসব, এখন একটা রিক্সা নে। কিরে, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? ইশিকা নোভার দৃষ্টি অনুসরণ করে তাকাতেই দেখল আরিয়ান তার গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ানকে দেখতেই ইশিকার মুখের এক কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। নোভা মুচকি হাসি দিয়ে বলল, তোমার পার্মানেন্ট ড্রাইভার এসে গেছে, এখন আর রিক্সার দরকার নেই। যাও যাও। ইশিকা আস্তে আস্তে এগিয়ে গেল আরিয়ানের দিকে। পুরো ফর্মাল লুকে আছে আরিয়ান, কি হ্যান্ডসাম লাগছে দেখতে। ইশিকা সামনে গিয়ে দাঁড়াতেই কিছু না বলে গাড়ির ডোর খুলে দিল আরিয়ান। ইশিকা একবার আরিয়ানের দিকে তাকিয়ে গাড়িতে উঠে পড়ল। ইশিকা ভাবল এবার জিজ্ঞেস করবে কেন আজকে সকালে একবারও ফোন করলো না সে। তখনই ড্রাইভ করতে করতে আরিয়ান বলল, আধা ঘন্টা পর আমার ফ্লাইট। ইশিকা চকিতে তাকালো আরিয়ানের দিকে, অবাক হয়ে বলল, কোথায় যাচ্ছেন? দুবাই, বিজনেসের কাজে 2 দিনের জন্য। ইশিকা আস্তে করে বলল। ও, নিমেষেই মনটা খারাপ হয়ে গেল ইশিকার। হঠাৎই গাড়ি থামালো আরিয়ান। তারপর ইশিকাকে টেনে নিয়ে ইশিকার ঠোঁট জোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল। প্রথমে আচমকা ঘটনায় ইশিকা ভাবাচাকা খেয়ে গেলেও পরে বুঝতে পারে শান্ত হয়ে গেল। আজ কিছুই বলল না। সেও কেন যেন মানুষটার এই উষ্ণ ছোঁয়াটুকু বড্ড মিস করছিল এই কদিন। বেশ কিছুক্ষণ পর ইশিকা ছেড়ে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে আরিয়ান বলল, এই 6 দিনের জমানো পাওনার হিসাব আর আগামী 2 দিনের অগ্রিম পাওনা হিসাব বুঝে নিলাম। খুব মিস করব তোমাকে লক্ষ্মীটা। আমিও। কথাটা শুনেই আরিয়ান হেসে ফেলল। তারপর ইশিকাকে ছেড়ে গাড়ি স্টার্ট দিয়ে একেবারে ইশিকাদের বাড়ির মোড়ে এসে থামালো। তারপর গাড়ি থেকে নেমে গেল ইশিকা। ফের ঘুরে তাকালো আরিয়ানের দিকে। কিছু একটা বলতে চেয়েও বলতে পারল না। ফের সামনে তাকিয়ে জোরে জোরে পা ফেলে চলে গেল বাড়ির দিকে। কেন যেন খুব কান্না পাচ্ছে। আরিয়ান ইশিকার যাওয়ার দিক কিছুক্ষণ তাকিয়ে থেকে ফের একটা ছোট করে শ্বাস ফেলে গাড়ি ঘুরিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে চলে গেল। কলিং বেলের আওয়াজ শুনে দরজা খুললেন আফসানা চৌধুরী। খুলেই দেখলেন নোভা বেশ শাড়ি পরে সেজে গুজে দাঁড়িয়ে আছে। নোভা হাসি মুখে বলল, আন্টি, ইসি কোথায়? সে তো ঘরে। তা তুমি এত সেজে গুজে যে? কোথাও কোনো প্রোগ্রাম আছে নাকি? হ্যাঁ, কেন ইসি বলিনি? আজকে তো রিমির বার্থডে। না তো। আচ্ছা, ভেতরে আসো। ও ফোন ধরছে না কেন আন্টি? কতবার ফোন দিলাম। তাই নাকি? কি জানি মেয়ের কি হলো। সেই পরশু ভার্সিটির থেকে আসলেই দেখলাম মন মরা। কাল রাতেও না খেয়ে শুয়ে পড়ল। আমি ওর বাবা কত ডাকলাম তা শুনলই না। আর দুপুরেও দেইমেই করে খেয়ে সেই যে ঘরে বসে আছে। যাও তো মা, দেখো তো কি হলো মেয়ের। আমি জিজ্ঞেস করলেই তো কিছু বলল না। নোভা আর কিছু না বলে ইশিকার ঘরের দিকে চলে গেল। গিয়ে দেখল ইশিকা জানালার গ্রিলে 2 হাত রেখে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ইসি, ইসি। নোভার ডাকে চমকে পেছনে তাকালো ইশিকা। কি রে, এখনো রেডি হসনি কেন? ইশিকার দিকে এগিয়ে যেতে যেতে বলল নোভা, কেন? কেন মানে? আজকে রিয়ার বার্থডে ভুলে গেছিস? আমি তৌসিফ সোহেব কতবার ফোন দিয়েছি তোকে, দেখেছিস? ধরলি না কেন? আজকে তোর খবর করবে দেখিস রিমি। কি রে, বসে পড়লি কেন? ওঠ, রেডি হ। না গেলে হয় না? নোভার দিকে তাকিয়ে করুণ চোখে বলল ইশিকা। মানে কি? দেখ, এমনি তুই কালকে রাতে রিমিকে কল দিয়ে উইশ করিসনি। আবার এখন পর্যন্ত ফেসবুকে একটা টাইম লাইনও করিসনি। তাই রাগে নিজে থেকে আর কল করিনি তোকে। এখন তুই না গেলে কিন্তু ওর রাগ ভাঙানো আরও কঠিন হয়ে যাবে। নোভার দিকে তাকিয়ে করুণ চোখে বলল ইশিকা। ভালো লাগছে না দোস্ত, তুই যা, আমি রিমিকে পরে বুঝিয়ে বলবো। ইশিকা শব্দ করে একটা কাঁপা কাঁপা শ্বাস ফেলে বলল, ভালো লাগছে না দোস্ত, তুই
তুই যা, আমি রিমিকে পরে বুঝিয়ে বলবো। বলেই নিচের দিকে তাকালো ঈশিকা। ইসি, তোর কি হয়েছে? এত ডেসপারেট লাগছে কেন? বল কি হয়েছে? ঈশিকার পাশে বিছানায় বসে বলল নোভা। ঈশিকা নোভার দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, দুবাই গেছে সে বিজনেসের জন্য। পরশু থেকে এখন অবধি একটা কলও করেনি, একটা বারও আমার খোঁজ নেয়নি। মানে কার কথা বলছিস?